ভালো করে দেখে বলুন তো, এরকম একটা রেসিপি দিয়ে কিন্তু এক থাল ভাত অনায়াসে খাওয়া সম্ভব। এই রেসিপিটা যেদিন তৈরি করবেন সেদিন ভাত কিন্তু একটু বেশি লাগবে, সেটা কিন্তু আমি আগেই বলে দিলাম। অনেকে আছেন ধুন্দুল খেতে পছন্দ করেন না, তারা আমার রেসিপিটা দেখে বাসায় একবার ট্রাই করতে পারেন। আচ্ছা, ধুন্দুলগুলো যেহেতু সাইজ একটু লম্বা লম্বা হয়, তো আমি এটা ভালো করে চোচাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এটা এ পর্যায়ে এরকম খানিকটা করে করে কেটে নিয়েছি, যাতে এটা আমি ভালো করে ধুয়ে নিতে পারি। আর এটা কাটার পরে আর ধোয়া যাবে না। যদি ধুয়ে ফেলেন তাহলে কিন্তু এটা অনেক বেশি পানি বের হয়ে যাবে, আর আপনার পানি শুকাতে গিয়ে রেসিপিটাই নষ্ট হয়ে যাবে। আর এটার কাটার নিয়মই হচ্ছে এটা, যে এটাকে আগে ধুয়ে নিয়ে তারপরে কাটতে হয়। আচ্ছা, আমি এখানে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন সাইজগুলো একটু মোটা রেখেছি। একদম চিকন, চিকন পাতলা, পাতলা করে কাটা যাবে না। তাহলে এটা মিশে যাবে। এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন একটু বড় করে কেটে নেওয়ার জন্য। আর আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এর ভেতরে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, এবং এই যে গরম তেলটার ভেতরেই আমি হচ্ছে আমার চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তেলের ভেতরে, এবং এটা খুব ভালো করে ভেজে নেব। একদম কড়া লাল করে ভাজা যাবে না। গায়ে যখন হালকা কালার ধরে আসবে তখনই আপনারা এটা নামিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার চিংড়িগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। হালকা, হালকা গায়ে কালার চলে এসেছে। তো আমি এই পর্যায়ে একটা ছাঁকনির সাহায্যে এটা তুলে নেব। রেসিপিটা পারফেক্টভাবে হওয়ার জন্য আমি ভিডিওর ভেতরে অনেকগুলো টিপস শেয়ার করেছি। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। এরপর আমি নিয়ে নিয়েছি হচ্ছে রসুন কুচি। রসুন কুচিগুলো আপনারাও দেবেন। এখানে আমি এক্সট্রাভাবে রসুন কোনো বাটা ব্যবহার করব না। রসুন কুচিটাই ব্যবহার করব। তো রসুন কুচিটা একটু লাল, লাল হয়ে আসলে আমি এর ভেতরে একটু পরিমাণ জিরা দিয়ে দিয়েছি। আপনাদের এখানে রেসিপির যে হচ্ছে পরিমাণ তার উপর অবশ্যই নির্ভর করবে। এখানে আমি যতটা রান্না করছি, এখানে অনেক বেশি রান্না করলেও অনেকটা শুকিয়ে কমে যায়। তো সেক্ষেত্রে আমি সেরকম পরিমাণেই দিলাম। আর এখানে আমি একটা টমেটোর অর্ধেকটা হচ্ছে দিয়ে দিচ্ছি। এরপর যে আপনারা টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালার আর টেস্টটা অনেক বেশি ভালো আসে। যদি বাড়িতে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা স্কিপও করতে পারেন। এ পর্যায়ে টমেটোটা আমি খুব ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এরপর এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় ভাজার কিন্তু প্রয়োজন নেই। ১ থেকে ২ মিনিটই যথেষ্ট। এরপর আমি এর ভেতরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর লবণ, আর দিয়েছি ধনিয়া গুঁড়া। এখানে আমি অনেক বেশি মসলা ব্যবহার করব না। অনেক বেশি মসলা ব্যবহার করলে ধুন্দুলের আর চিংড়ি মাছের যে আসলে একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যাবে। তারপরে যখন দেখবেন তেলটা খুব ভালোভাবে বের হয়ে গেছে, এর ভেতরে আমি কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে এই তেলের ভেতরে খুবই সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি। এরপর আমি কেটে রাখা যে ধুন্দুলগুলো ছিল সেগুলো দিয়ে দেব। আমি আবারও বলছি, ধুন্দুলগুলো কাটার সময় আপনারা একটু মোটা করে কাটার চেষ্টা করবেন। পাতলা, পাতলা করে কাটলে কিন্তু এটা গলে যাবে। আর আমার রেসিপিতে এ পর্যায়ে আর কোনো পানি ব্যবহার করা হবে না। ধুন্দুল থেকে যে পানিটা বের হবে, এটা কষানোর পর্যায়ে সেই পানিটা দিয়েই কিন্তু এই রান্নাটা হবে। তো শুরুতে আমরা চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম এই কারণেই, কারণ এখান থেকে যে পানিটা বের হয় সেই পানিটা ধুন্দুলটা সেদ্ধ হওয়ার জন্য যথেষ্ট থাকে। তো এই পর্যায়ে ভিডিওর শুরুতে যে আমরা চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, তো সেই চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন মসলার ভেতরে আমি খুব ভালোভাবে ধুন্দুলটাকে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা একটু কম রাখবেন, একদম হাই হিটে রাখবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো এই পর্যায়ে আমি ভালো করে মিশিয়ে ঢাকনাটা দিয়ে দেব। আর ৫ মিনিটের মতো অপেক্ষা করলে কিন্তু এর ভেতর থেকে যে একটা পানি আছে ধুন্দুলে, সেই পানিটা কিন্তু বের হয়ে যাবে। ভিডিওতে দেখতে পাচ্ছেন ধুন্দুলের পানিটা খুব ভালোভাবে বের হয়ে এসেছে। এরপর যে একটু নাড়াচাড়া করবেন বেশি বেশি, কেননা যেহেতু অনেক রকমের মশলা দেওয়া আছে তো ধরে যেতে পারে। তো সেক্ষেত্রে একটু পরপর ঢাকনাটা তুলে আপনারা নাড়াচাড়া করে দেবেন, আর পানিটা মোটামুটি শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। খুব বেশি ঝোল রাখবেন না, কেননা যদি ভালো করে জাল দিয়ে এটা একটু মাখা মাখা করে নেন তারপরেও অনেকটাই বেশি ঝোল থাকে এর ভেতরে। বারবার আমি ঢাকনা উল্টে পাল্টে ভালো করে এটা নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ধুন্দুলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে যায়নি, গোটা গোটাই একসাথে আছে। রান্নায় আমার বলা সকল টিপসগুলো ফলো করে আপনারা এটা তৈরি করবেন, তাহলে অবশ্যই পারফেক্ট হবে আর খেতে খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই টেনে এসেছে। তো এই পর্যায়ে যে টমেটোটা অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম, তো বাকি অর্ধেকটাও আমি এখানে দিয়ে দিলাম। এখানে টমেটোটা দিলে কালারটা অনেক সুন্দর হবে, তো আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি সুন্দর করে টমেটোর সাথে ভালো করে এটা মিশিয়ে নেব। এ পর্যায়ে আপনারা চাইলে সামান্য জিরে গুঁড়া অ্যাড করতে পারেন। তো আমি এখানে জিরে গুঁড়া অ্যাড করেছিলাম, কিন্তু এটা ভিডিওতে আসেনি। তো আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আশা করছি আপনারা রান্না করলে আপনাদের কাছেও খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমার রেসিপিটা এই পর্যন্তই।
যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আমি সহজে রেসিপি দেওয়ার চেষ্টা করি। তো সেইগুলা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে পাশে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।